আমাদের এই টোটাল কোর্সটা মূলত আপনাদেরকে যেইভাবে করানো হবে, এই ক্লাসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বয়লার সহকারী অপারেটর, বয়লার অপারেটর, বয়লারের ফার্স্ট ক্লাস অপারেটর, বয়লার ইনচার্জ, বয়লার ইঞ্জিনিয়ার কিংবা একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, এই প্রত্যেকটা লেভেল থেকেই আপনি উপকৃত হবেন। কারণ আমরা এমনভাবে আপনাকে শিখাবো এখানে যে আপনি এখানে শিখতে বাধ্য। আপনাকে দেখিয়ে দেব, আপনাকে শিখিয়ে দেব, আপনার থেকে আউটপুট নেব, আপনার পরীক্ষা নেব, নিয়ে বোঝার চেষ্টা করব আপনি কি কি শিখতে পারতেছেন। সেই ক্ষেত্রে আপনি যে কোনো লেভেল থেকে যদি আসেন, এইরকম চিন্তা করার কারণ নাই যে আমি এখানে জয়েন করেছি, অন্যান্যরা দেখলাম ইঞ্জিনিয়ার, অন্যান্যরা দেখলাম অনেক ভালো জানে অলরেডি, অনেকে দেখলাম যে সহকারী অপারেটর, অনেকে দেখলাম যে হেল্পার, আমি বয়লার দেখি নাই। এই ক্ষেত্রে ভয় করার কিছু নাই, প্রত্যেকের জন্যই এই কোর্সটা সমানভাবে কাজ করবে। আমরা যদি একটা জায়গাতে ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে যে ওই জায়গাতে আমার ডেভেলপমেন্ট করার সুযোগ আছে কিনা। ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমি বয়লার ইঞ্জিনিয়ার হব। তো বয়লার ইঞ্জিনিয়ার হইতে গেলে শুধুমাত্র যে বয়লার বিষয়ে ক্লাস করলে বা বয়লার বিষয়ে শিখলেই আপনি বয়লার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে বয়লার ইঞ্জিনিয়ার হইতে হইলে, বয়লারে ম্যানেজার হইতে হইলে, একটা ইউটিলিটি ডিপার্টমেন্টের বড় একটা দায়িত্বে যেতে হইলে আপনাকে ধাপে ধাপে ক্যারিয়ারটাকে গ্রোথ করতে হবে। হঠাৎ করে এরকম হবে না যে আপনি ঘুম থেকে উঠেছেন, আপনাকে ফোন দিয়েছে একটা এইচআর অফিসার, ফোন দিয়ে বলতেছে যে এখানে আমাদের সুযোগ আছে, আপনি এসে আপনার সিভিটিভি যা কিছু লাগবে এগুলা নিয়ে এসে এখানে ডিরেক্ট জয়েন করে ফেলেন। যেহেতু এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারে 0% বলা যায়, সেই ক্ষেত্রে আপনাকে ধাপে 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 সামনের দিকে আগাইতে হবে। তো সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমরা অনেকেই এরকম করি যে আমি আজকে বসেছি যে আজকে খুব ভালো করে লেখাপড়া করব এবং আমি একেবারে রেগুলার এইভাবে লেখাপড়া চালিয়ে যাব, তারপরে আমি একটা ভালো পজিশনে যাব। তারপরে কি হয়, একদিন, 2 দিন, 3 দিন পরে গিয়েই আমরা আর আমাদের ওই ফ্লোটা ধরে রাখতে পারি না। দেখা যায় যে একদিন, 2 দিন পরেই আমার ফোনে একটা ফোন আসছে, ওই সময় একটা রিলস দেখা শুরু করেছি, একটা নাটকের সংলাপ ভালো লেগেছে কিংবা ছোট একটা ক্লিপ ভালো লেগেছে, ওই দিকে আমি মনোযোগ দিয়ে ফেলি। তারপরে এভাবে আস্তে আস্তে 2-4 দিন পর গিয়ে আমি আর ওই ফ্লোটা ধরে রাখতে পারি না, যার কারণে আমি যেই জায়গায় শুরু করেছিলাম ওই একটা পেজ বা 2টা পেজই পড়েছি, তারপরে আমি আর কোনো দিকেই আগাইতে পারি নাই। বরঞ্চ এই যে সময়গুলো আমি আবারও মোবাইলের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করা শুরু করে দিয়েছি, যার কারণে সামনের দিকে আগাইতে পারতেছি না। এরকম যেন না হয়, আপনি কিভাবে সামনের দিকে আগাবেন, একদম জিরো লেভেল থেকে একেবারে বয়লার সহকারী অপারেটর কিংবা একদম আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন, আপনি যদি ডিপ্লোমা লেভেলের স্টুডেন্ট হন, তাহলেও আপনি কিভাবে সামনের দিকে আগাইতে পারেন এই জিনিসগুলো আপনার জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে অন্ধের মতন শুধু সামনের দিকে দৌড়াইতে থাকবেন, তারপরে দেখবেন যে সামনে খাদ আছে, সামনে কাঁটা আছে, সামনে বাধা আছে, এইগুলো আপনি আর পার হইতে পারতেছেন না। কারণ আপনি জানেন না যে সামনের দিকে যাইতে হইলে আপনাকে কি কি করতে হবে। এখন কাঁটা থাকলে কি করতে হবে, কাঁটাকে কিভাবে আপনার পার হইতে হবে, একটা যদি গর্ত থাকে তাহলে কিভাবে সেই গর্তটা পার হইতে হবে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে দেখা যাবে যে আপনি যতই টেকনিক্যাল জ্ঞান অর্জন করেন না কেন তারপরেও ওপর দিকে উঠতে পারবেন না। অনেকে আছে আমাদের পরিচিতই, দেখবেন যে আপনার আশেপাশে যদি খুঁজেন তাহলে দেখবেন যে 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করে, অথচ খুব একটা তার গ্রোথ হয় নাই। দেখা যায় যে ইলেকট্রিশিয়ান পদে 20 বছর ধরে চাকরি করতেছে, ওই প্রথমে হেল্পার হিসেবে ঢুকেছিল, এখন সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতেছে, কিন্তু ওর সাথেই চাকরি করা অবস্থায় অনেকে ম্যানেজার পোস্টে চলে গেছে। কারণ ওর বেশ কিছু ঘাটতি থেকে গেছে যেগুলোর কারণে সে উপরে উঠতে পারে নাই। অনেক ক্ষেত্রে এরকম হবে যে আপনার ভাগ্য আপনার জন্য যে সহযোগিতা করতেছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে তো অবশ্যই চেষ্টা করতে হবে। এইগুলা কিভাবে চেষ্টা করবেন সেগুলো আমরা এই ক্যারিয়ার যে ক্লাস করব সেই ক্যারিয়ার বিষয়ক ক্লাসে আমরা দেখব। আপনি যখন কোনো একটা কাজে মনোযোগী থাকবেন না, অথবা আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে বাসা বাড়িতে থাকেন, একটা অফিসে যান, কিংবা যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আপনাকে এরকম কথা শুনতেই হবে যে তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই, তোমার কোনো দায়িত্ব বোধ নাই। তো দায়িত্ব জ্ঞান এবং দায়িত্ব বোধ দুইটা জিনিস আলাদা। আপনার যদি বোধ শক্তি থাকে তাহলে আপনি সেই বোধ শক্তিকে খাটিয়ে জ্ঞান অর্জন করে সেই দায়িত্বগুলো পালন করতে পারবেন। আর যদি আপনার এরকম হয় যে বোধ শক্তি নাই, আপনার কোনো চিন্তা চেতনায় নাই, তাহলে আপনি
কোনো দায়িত্ব আপনাকে দিলেও সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন না। যেহেতু আপনারা আপনাদের বোধশক্তি খাটিয়ে এই ক্লাসটাতে জয়েন করেছেন, তার মানে আপনার শিখার আগ্রহ আছে, আপনার রেসপন্সিবিলিটিস আছে, সেটা ফ্যামিলির জন্য হোক, আপনার নিজের জন্য হোক, অথবা যে কোনো কারণেই হোক। যেহেতু এখানে এসেছেন, তার মানে আপনাদের নিজেদের সম্বন্ধে, আপনার পরিবারের সম্বন্ধে আপনাদের একটা দায়িত্ব জ্ঞান বোধ আছে। সেই জন্য আপনাকে শিখতে হবে, যদি আপনি বয়লার ইঞ্জিনিয়ার হন, বয়লারের ম্যানেজার হন, কিংবা বয়লারের অপারেটর হন, কিংবা যদি একেবারে সহকারীও হন, তাহলে আপনাকে একটা ফ্যাক্টরিতে কি কি দায়িত্ব পালন করতে হবে। যদি এরকম হয় যে আপনি বয়লার অপারেটর অথচ আপনি নিজের কাজ সম্বন্ধেই জানেন না, তাহলে আপনি পরবর্তী জায়গাতে ইন্টারভিউ দিয়ে পাশ করতে পারবেন না। কেন পাশ করতে পারবেন না? আপনি বলতে পারেন যে আমি ফার্স্ট ক্লাস অপারেটর, আমি কি এটা জানি না, আমি আমি এই প্রশ্নের জায়গাতে আমি আটকে যাব। এটা যদি আপনাকে বলেন বা আপনি যদি কাউকে বলেন, তাহলে অবশ্যই আপনাকে আটকানো সম্ভব, যদি আপনি আপনার দায়িত্ব জ্ঞানটা সঠিকভাবে না জানেন। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে একজন বয়লার অপারেটরের দায়িত্ব কি, অথবা আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি সকাল থেকে এসে কি কাজ করেন, আপনার ফ্যাক্টরিতে আপনি যে জায়গায় চাকরি করতেছেন সেখানে কি কি কাজ করেন। তো আপনি সচরাচর এরকম উত্তরই দিবেন যে আমি সকালবেলা আসি, আসার পরে পাঞ্চ করি অথবা প্রেজেন্ট দিই, দেওয়ার পরে আমি বয়লার সেকশনে যাই, বয়লার সেকশনে যাওয়ার পরে বয়লারটা চালু করি, বয়লার চালু করার পরে বয়লার অপারেশন করি, তারপরে লাঞ্চ করি, এরপরে বয়লার সারাদিন অপারেশন শেষে বন্ধ করে তারপরে বাড়িতে চলে যাই। তো এইটুকু যদি বলে আপনি শেষ করতে পারেন, তাহলে আপনার এই উত্তরটা সঠিক হবে না। কারণ একটা বয়লার অপারেটর হিসেবে আপনার আরো অহরহ দায়িত্ব আছে। যেমন আপনি একটা সার্কুলার যদি দেখেন, যেগুলা মূলত অনলাইনে সার্কুলার হয় বিডি জবস বা অন্যান্য ইয়াতে অনলাইন পোর্টালে, সেইখানে আপনি গিয়ে দেখবেন যে বয়লার অপারেটর যখন চাওয়া হবে, তখন সেখানে অনেকগুলো রেসপন্সিবিলিটিস দিয়ে দেওয়া হয় যে আপনাকে যদি ওই ফ্যাক্টরিতে চাকরি করতে হয় তাহলে এই এই রেসপন্সিবিলিটিস পালন করতে হবে। যেমন আপনাকে ডাব্লিউটিপি পরিচালনা করা লাগতে পারে, আপনার কেমিক্যাল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কারণ আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে, আপনার পানি ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে বয়লার অপারেশন করতে হবে, মেইনটেনেন্স করতে হবে, বয়লারের চেকলিস্ট তৈরি করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। এরকম অনেকগুলো দায়িত্ববোধ আপনাকে ধরিয়ে দেওয়া হবে। তো আপনার যদি আগে বা প্রিভিয়াস জব হিস্টোরিতে এরকম কোনো দায়িত্ব পালনের রেকর্ড না থাকে, তাহলে আপনি যতই বয়লার সেকেন্ড ক্লাস অপারেটর হন, ফার্স্ট ক্লাস অপারেটর হন, ইঞ্জিনিয়ার হন, ম্যানেজার হন, আপনাকে সেই ফ্যাক্টরিতে চাকরির ইন্টারভিউয়ের জন্যই ডাকা হবে না, প্রথমেই আপনি বাদ পড়ে যাবেন। কিভাবে বাদ পড়বেন, কেন বাদ পড়বেন, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে একেবারে ডিটেলসলি শিখিয়ে দেব। তো যেটা বলতেছিলাম, যেহেতু আপনার রেসপন্সিবিলিটিস থাকবে একটা ফ্যাক্টরিতে কাজের ক্ষেত্রে, সেই জন্য আপনার অবশ্যই নিজের দায়িত্ববোধগুলো জেনে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা বয়লার ইঞ্জিনিয়ার, বয়লার অপারেটর প্রত্যেকের দায়িত্ববোধ আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনাকে কি কি করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ক্লাসে শিখিয়ে দেব আপনাদেরকে প্রত্যেকটা কাজ। তাহলে কি হবে, যেহেতু আপনার ফ্যাক্টরি রিলেটেড বা ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ আপনাকে শিখিয়ে দিব, সেই জন্য আপনি আশা করা যায় এই প্রশ্নগুলো যে জায়গাতেই পাবেন সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিতে পারবেন। একজন ব্যক্তি হিসেবে আপনার আরেকজন ব্যক্তির সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে হবে অনেক কারণে। যেমন আপনি ফ্যাক্টরিতে জয়েন করেছেন, জয়েন করার পরে আপনি যদি আপনার আরেক শিফটের বয়লার অপারেটরের সাথে সঠিকভাবে কমিউনিকেশন না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ছোট ছোট ভুলগুলোই আপনার কলিগ বা আপনার যে সাবঅর্ডিনেট আছে বা আপনার যে সিনিয়র আছে, সে গিয়ে ম্যানেজারের কাছে এত বড় করে তুলে ধরবে, মনে হবে যে পৃথিবীতে সবচেয়ে যে জঘন্য ব্যক্তি, সবচেয়ে যে দোষী ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছেন আপনি। মানে ওই ফ্যাক্টরিতে যত দোষ আছে সবগুলো আপনি করেছেন। যদি আপনি সঠিকভাবে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি বড় একটা দোষ করে ফেলেছেন, বড় একটা ভুল করে ফেলেছেন, তারপরেও আপনার কলিগ এই বিষয়টাকে চাপিয়ে নিবে বা আপনার বস এই বিষয়টাকে নিজের ঘাড়ে নিয়ে এই বিষয়টাকে টিকেল দিয়ে দিবে। তাহলে কি হচ্ছে, আপনি শুধুমাত্র সঠিকভাবে কমিউনিকেশন করার কারণে আপনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাচ্ছেন। শুধুমাত্র যে এইরকম কারণগুলো ঘটবে তা না, আপনাকে চাকরি পেতে হলে কমিউনিকেশন সঠিকভাবে জানতে হবে, আপনাকে একটা টিম ম্যানেজমেন্ট করতে হলে কমিউনিকেশন সঠিকভাবে জানতে হবে, আপনাকে যদি একটা ফ্যাক্টরিতে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনার টিমকে পরিচালনা করা, আপনার বসদের সাথে কথা বলা, অন্য ডিপার্টমেন্টের সাথে সামঞ্জস্য বোধ রেখে
বা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যখন আপনি কাজ করতে যাবেন তখন তাদের সাথে, এবং আপনি যদি আরো বড় দায়িত্বে যান তাহলে পার্সেসের সাথে, আপনার অ্যাকাউন্টেন্সের সাথে, এবং বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তির সাথে আপনার কমিউনিকেশন করা লাগবে। এই কমিউনিকেশন গুলা লিখিত আকারে হবে, কখনো ভার্বালে হবে, কখনো নন ভার্বাল হবে, কখনো মিটিং করে করতে হবে। তাহলে আপনাকে যেহেতু এই কাজগুলা জানতে হবে, সেজন্য অবশ্যই কমিউনিকেশনটা যদি আপনার গ্যাপ থাকে তাহলে এই গ্যাপটা পূরণ করতে হবে। যেহেতু গ্যাপটা থেকে গেলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না, বা আগাইতে গেলেও আপনার আগানোটা কঠিন হয়ে যাবে, সেই জন্য আমরা এই ক্লাসে বা এই কোর্সে আপনাদেরকে কমিউনিকেশন সম্বন্ধে ধারণা দিব, যে অফিসে কি ধরনের কমিউনিকেশন হয় এবং সেই ক্ষেত্রে কোন কোন কারণে আপনার কমিউনিকেশনটা মিস হয়ে যেতে পারে, বা আপনার কমিউনিকেশনটা ফেল করার কারণে আপনার বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে, এবং সেইগুলা কিভাবে আপনি ইমপ্রুভ করবেন সেই বিষয়গুলোও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আমরা যেহেতু বয়লার নিয়ে আলোচনা করার জন্য এই ক্লাসটা রেডি করেছি বা এই কোর্সটা রেডি করেছি, সেই জন্য আপনাদেরকে বয়লারের উপরে টোটাল কোর্সের ম্যাক্সিমাম ক্লাসগুলাই করানো হবে। তো এই জন্য আপনাদেরকে বয়লারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ শেখানো হবে, বয়লারের পানি রিলেটেড ক্লাস করানো হবে, বয়লারের বিভিন্ন রকম কার্যক্রম সম্বন্ধে আপনাদেরকে শেখানো হবে। তার মধ্যে প্রথম দিকের ক্লাসগুলোতে আপনাদেরকে বয়লারের কম্পোনেন্ট সম্বন্ধে শেখানো হবে। যেমন বয়লারের ব্লোরন ভালভ আছে, বয়লারের বডি আছে, বয়লারের টিউব আছে, বয়লারের বিভিন্ন রকম যন্ত্রাংশ আছে, বয়লারের বিভিন্ন রকম সেন্সর আছে। এইগুলো কিভাবে কাজ করে, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে এগুলা মেইনটেনেন্স করতে হবে, রিপেয়ার করতে হবে, এই জিনিসগুলা যদি আপনি জানতে পারেন তাহলে যে কোনো জায়গায় গিয়ে আপনি চাকরি করা অবস্থায় আপনার যদি ওই জায়গাতে নষ্ট হয়ে যায় সেই জিনিসগুলো আপনি সেগুলা সমাধান করতে পারবেন। অথবা আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যান তাহলে আপনাকে যদি এই রিলেটেড প্রশ্ন করা হয় তাহলে আপনি উত্তর দিতে পারবেন। যেমন ধরেন আপনাকে বলা হলো যে বয়লারে প্রেসার গেজ কি, এবং আপনাকে আরো একটা প্রশ্ন করা হলো যে বয়লারের প্রেসার গেজ এবং টেম্পারেচার গেজ একই রকম, তাহলে দুইটা আমি আলাদা করব কিভাবে। আপনি যদি এই প্রশ্নের উত্তর না জানেন তাহলে আপনি সেখানে উত্তর দিতে পারবেন না। আর এই রকম বেসিক প্রশ্নগুলা যদি আপনাকে করে আর উত্তর দিতে না পারেন তাহলে সেইখানে আপনি পাশ করতে পারবেন না। যেহেতু আপনার পাশ ফেলের একটা ব্যাপার চলে আসছে, সেই ক্ষেত্রে আপনাকে শিখতে হবে এবং জানতে হবে। আর এইটা জানার জন্য যেহেতু এই ক্লাসে এসেছেন, সেই ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনাদেরকে মনোযোগের সহিত এই কোর্সটা করতে হবে। একটা বয়লার পরিচালনা করতে হলে পানির অবদান বা পানির ব্যবহার অপরিহার্য। কারণ পানি ছাড়া বয়লারের অস্তিত্বই চিন্তা করা যায় না। কেন চিন্তা করা যায় না? বয়লারের যে আইন আছে, আপনারা জানেন অনেকেই যে বয়লারের আইন আছে, বয়লারের একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তর থেকে একটা আইন পাশ করা হয়েছে, এবং সেই আইনে বলা আছে যে কোনো মেশিন যদি প্রত্যেক ঘন্টায় 22.76 লিটার পানিকে অথবা তার থেকে বেশি পানিকে বাষ্পে রূপান্তরিত করতে পারে 1 ঘন্টায়, তাহলে সেই যন্ত্রকে আমরা বয়লার বলতে পারবো। তার নিচে যদি করে তাহলে সেটা বয়লার না। কোনো একটা মেশিন দিয়ে যদি আমি তেল গরম করি, কোনো একটা মেশিন দিয়ে যদি আমি কেমিক্যাল গরম করি, সেম প্রসেস, কিন্তু শুধুমাত্র এখানে পানির পরিবর্তে আমি তেল গরম করব, পানির পরিবর্তে আমি অন্য কোনো ফ্লুইড গরম করব, তাহলে সেটাকে আমরা বয়লার বলবো না। শুধুমাত্র পানি থেকে যদি স্টিমে রূপান্তরিত করা যায়, এবং যে লিমিটটা বললাম যে 22.76 লিটার পানি প্রত্যেক ঘন্টায়, তাহলে সেটাকে আমরা বয়লার বলতে পারবো। তো সেই ক্ষেত্রে যেহেতু পানি ছাড়া বয়লারের অস্তিত্ব কল্পনা করা যাচ্ছে না, সেই জন্য আমাদেরকে বয়লারে পানি যে ব্যবহার হয়, এই পানির কোয়ালিটি, পানির প্রপার্টিজ, পানির মধ্যে কি কি থাকে, পানির মধ্যে কোন কোন কন্টেন্টের রেঞ্জ, কি পরিমাণ কমলে বা বাড়লে পানি বয়লারের জন্য ক্ষতিকর হয়, এই প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। এই ক্ষেত্রে আমরা এই কোর্সে 4টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বয়লারের পানি রিলেটেড যত প্রশ্ন আছে, যত বিষয় আছে, যত যা কিছু আছে সবকিছুই শেখানোর চেষ্টা করব। যেমন ধরেন এখানে একটা কথা লেখা আছে যে বয়লারে পানির পিএইচ ব্যালেন্স। পিএইচ জিনিসটা কি, পিএইচটা কিভাবে পরিমাপ করতে হয়, পিএইচ এর রেঞ্জ কত থাকতে পারে, কত কম বা বেশি হইলে বয়লারের জন্য ক্ষতিকর হবে, কেন ক্ষতিকর হয়, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শেখানো হবে। এর পাশাপাশি আপনি যে পিএইচ কে বাড়াবেন বা পিএইচ কে কমাবেন, এগুলা কিভাবে করবেন,
এই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হবে, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখাবো। শুধুমাত্র আপনাদেরকে মনোযোগের সহিত এখানে ক্লাসগুলো করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। শুধুমাত্র যে পানিটা বয়লারের জন্য অবধারিত বিষয়টা এরকম না। আপনি যদি কম্প্রেসার পরিচালনা করেন তাহলে কম্প্রেসরে পানির প্রয়োজন হয়। আপনি যদি সিলার ব্যবহার করেন তাহলে আপনার সিলারে কম পানির ব্যবহার করা হবে। আপনি যদি জেনারেটর ব্যবহার করেন জেনারেটরে পানির ব্যবহার হবে। তার মানে আপনি শুধুমাত্র পানির যদি প্রপার্টিজ বা পানির যদি কোয়ালিটি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কম্প্রেসর, জেনারেটর, সিলার, এই প্রত্যেকটা জিনিসের যে পানির ব্যবহার হয়, পানির পিএইচ ব্যালেন্স কি, পানির টিডিএস কি, এই জিনিসগুলো জানতে পারবেন। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে যে ডাব্লিউটিপি এবং ইটিপি থাকে, এই যে ডাব্লিউটিপি ইটিপি এখানেও মূলত পানির যে ট্রিটমেন্ট করা, পানির যে পিএইচ রেঞ্জ, হার্ডনেস টেস্ট, তারপরে টিডিএস টেস্ট, অ্যালকানিটি, এই বিষয়গুলো আছে। তার মানে যদি আপনি পানি সম্বন্ধে সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনি ডাব্লিউটিপি ইটিপিরও কিছু অংশ বুঝতে পারবেন। তাহলে ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে ইউটিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে হঠাৎ করে বলে বসলো যে পিএইচ কি। শুধুমাত্র এইখানে একটা বয়লারের কোর্স করার মাধ্যমে পিএইচ এর জিনিসটা আপনি বলতে পেরেছেন। এখন যদি আপনাকে বলে যে ডাব্লিউটিপিতে পিএইচ এর রেঞ্জ কত থাকে বা ইটিপি পানির আউটলেটে পিএইচ এর রেঞ্জ কত থাকে, তাহলে এইখানে যেহেতু পিএইচ জিনিসটা একেবারে বুঝতে পেরেছেন, আপনি যদি ইন্টারভিউয়ে যাওয়ার আগে 1-2 ঘন্টা অন্যান্য যতগুলো টপিক আছে যেমন ডাব্লিউটিপি, ইটিপি, কম্প্রেসর, জেনারেটর, এইগুলার পানির পিএইচ এর রেঞ্জ কত থাকে এইগুলা শুধুমাত্র মুখস্থ করতে পারেন, তাহলে সুন্দরভাবে বলতে পারবেন। কারণ পিএইচ জিনিসটা আপনার ক্লিয়ার, শুধুমাত্র কোথায় কত রেঞ্জ ব্যবহার হয় সেই জিনিসটুকু আপনার জানা লাগতেছে। সেম ভাবে টিডিএস, অ্যালকানিটি, হার্ডনেস এইগুলার ক্ষেত্রেও সেম। কোনো একটা মেশিন, ধরেন আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আপনি অপারেট করবেন বা ব্যবহার করবেন। তো এই মোবাইলটা যদি আপনি একটা রুমের মধ্যে রুম টেম্পারেচারে ব্যবহার করেন তাহলে 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা একটানা ব্যবহার করার ফলে যতটুকু গরম হবে, এই মোবাইলটা আপনি যদি রোদের মধ্যে গিয়ে একেবারে দুপুরবেলা কড়া রোদের মধ্যে আপনি ব্যবহার করতে থাকেন তাহলে দেখবেন যে 5 মিনিট 7 মিনিট ব্যবহারের ফলেই এত পরিমাণ গরম হয়ে গেছে যে আপনার মনে হচ্ছে মোবাইলটা একটু বন্ধ রাখি, এখন আর মোবাইলটা ব্যবহার করা যাবে না, অন্যথায় মোবাইলটা ব্লাস্ট হয়ে যেতে পারে। এরকম আপনার চিন্তা চেতনা হবেই। তো যেহেতু একটা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রেই আপনাকে দেখা লাগতেছে যে এই জায়গাটা ঠান্ডা কিনা, এখানে সানলাইট আছে কিনা, এখানে তাপমাত্রা কত, এই মোবাইলটা এখন আর ব্যবহার করা যাচ্ছে কিনা, মোবাইলটা ব্যবহার করা যাবে কিনা, কতটুকু সময় আমি ব্যবহার করলাম, এই জিনিসগুলো যেহেতু আপনার মাথায় চলে আসতেছে, তার মানে অবশ্যই এই মোবাইলটা ব্যবহার করার জন্য কিছু রুলস রেগুলেশন আপনার মাথায় ঢুকে আছে। অন্যথায় আপনি ভাবতেন যে আমি ওই রোদেই ব্যবহার করব, মোবাইল বিস্ফোরণ হয়ে যাক, মোবাইল কেন বিস্ফোরণ হবে, আমি যদি রোদে ব্যবহার নাই করতে পারি তাহলে তো আর মোবাইলটা তৈরি হতো না, মোবাইল রোদেই ব্যবহার করা যাবে, এরকম আপনার চিন্তা চেতনা থাকতো এবং ওইখানে ব্যবহার করতেন, সেই ক্ষেত্রে মোবাইলটা নষ্ট হয়ে যেত তাড়াতাড়ি। তো একটা মোবাইল যদি আপনি পরিচালনা করেন সেই ক্ষেত্রে যেহেতু কিছু রুলস রেগুলেশন মাথায় রেখে পরিচালনা করা লাগতেছে, একইভাবে আমরা যখন একটা মেশিন পরিচালনা করব, সেটা বয়লার হোক, জেনারেটর হোক, কম্প্রেসার হোক, কিংবা সিলার, অন্য যে কোনো মেশিন হতে পারে, পৃথিবীর যত মেশিন আছে প্রত্যেকটা মেশিন পরিচালনার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে এবং সেই গাইডলাইন বা ইনস্ট্রাকশন ফলো করে যদি আমি ওই মেশিনটা পরিচালনা করি তাহলে সেই মেশিনটা সহজে নষ্ট হবে না। মেশিনটা পরিচালনা করার ক্ষেত্রে অপারেটিং যে ভুলগুলা, সেই ভুলগুলা হবে না, যার ফলে মেশিনটা বড় ধরনের দুর্ঘটনার প্রবণতা দেখা দিবে না বা মেশিনটা বড় ধরনের দুর্ঘটনায় পতিত হবে না। আমি আপনি যে যেখানে মেশিনটা পরিচালনা করতে চাই সেই ক্ষেত্রে আমি ওই অ্যাক্সিডেন্টের কারণে আমার বড় ধরনের ক্ষতি করব না বা আমার ক্ষেত্রে ক্ষতিটা হবে না। সেই জন্য কি করতে হবে, একটা নির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট ইনস্ট্রাকশন ফলো করে আমার ওই মেশিনটা পরিচালনা করতে হবে। এই নির্দিষ্ট গাইডলাইন বা ইনস্ট্রাকশনটা তৈরি করা হয় এবং এটাকে বলা হয় এসওপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। মানে একটা মেশিন আপনি যে পরিচালনা করবেন সেইটা পরিচালনা করার আগে কি কি চেক করতে হবে, সেইটা যখন পরিচালিত হতে থাকবে বা একটা মেশিন যখন রানিং হতে থাকবে সেই সময় রানিং এর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, কি কি চেক করতে হবে,
এরপরে যখন রানিং হয়ে গেল, তখন আপনি যে অপারেশন করবেন দীর্ঘ সময় ধরে বা কন্টিনিউয়াস অপারেশন করবেন, সেই সময় আপনাকে কি কি কাজ করতে হবে, তারপরে মেশিনটা যখন আপনি বন্ধ করবেন তখন আপনি কোন কোন বিষয় মাথায় রেখে আপনাকে মেশিনটা বন্ধ করতে হবে বা কোন কোন স্টেপ নিতে হবে। এরপরে সেই মেশিনটা যদি হঠাৎ করে বন্ধ করার প্রয়োজন হয়, আপনি তো নর্মালি বন্ধ করলেন, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সময় ইমার্জেন্সি শাটডাউন করার প্রয়োজন হচ্ছে, ওই সময় আপনি কি কি করবেন, কোন কোন কাজগুলা করা যাবে না, এই জিনিসগুলা একটা সুন্দরভাবে পেজে লিখতে হবে। লেখার পরে সেই মেশিনের গায়ে অথবা যেখানে কন্ট্রোল সিস্টেম আছে সেই কন্ট্রোল সিস্টেমের জায়গাতে লাগিয়ে রাখতে হবে। এবং সেটা যখন একজন ব্যক্তি দেখে দেখে অপারেট করবে, তখন সেই ক্ষেত্রে ওইটা দেখে যেন বুঝতে পারে যে এইটার পরে আমাকে এইটা করতে হবে, এইটার পর আমি এইটা করতে পারবো না, তখন সেটা সঠিকভাবে অপারেশন করতে পারবে। অন্যথায় ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে বয়লার অপারেটর হিসেবে আছেন, আপনি 10 বছর ধরে ওই বয়লারটা পরিচালনা করেন, কিন্তু আপনি যখন একটা ফ্যাক্টরিতে নতুন জায়গায় অর্থাৎ অন্য একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছেন, সেইখানে গিয়ে আপনার ওই জায়গাতে যে বয়লারটা পরিচালনা করে এসেছেন ওই রকম সবকিছু পাবেন না। হয়তোবা বেসিক জিনিসগুলো একরকম থাকবে, এই বয়লারেও আগুন দিয়েই তাপমাত্রা উৎপাদন করা হবে, বা এই বয়লারটা যদি ইলেকট্রিক বয়লার হয় সেই ক্ষেত্রে এইখানেও ইলেকট্রিসিটি দিয়েই তাপমাত্রা উৎপাদন করা হবে, কিন্তু ওইখানের পাইপ লাইন এক জায়গায় ছিল, এখানে দেখবেন যে পাইপ লাইন অন্যভাবে করা আছে। ওইখানে একটা সুইচ ছিল একরকম, এখানে দেখবেন যে আরেক রকম সুইচ আছে। ওইখানে ম্যানুয়ালি কন্ট্রোল করা হতো, এখানে দেখবেন যে পিএলসি ভিএফডি দিয়ে পরিচালনা করা হয়। তো যেহেতু আপনি 20 বছর ধরে চাকরি করেছিলেন একটা ফ্যাক্টরিতে একটা বয়লারে, বা একাধিক বয়লার হতে পারে, ওইগুলার সাথে এইটার মিল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার বেসিক জানা থাকলেও, সব সিস্টেম জানা থাকলেও এই মেশিনটা আপনি পরিচালনা করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে ট্রেনিং করাইতে হবে যে এখানে সুইচ আছে, এটার পরে এটা চাপতে হবে, এটার পরে এটা চাপতে হবে। এখন ধরেন আপনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন বা এমন একটা পরিস্থিতিতে আছেন যে আপনার আশেপাশে কেউ নাই, হঠাৎ করে বয়লারটা বন্ধ করতেই হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে বয়লারটা বন্ধ করাই লাগবে বা যে কোনো একটা অ্যাকশন নিতে হবে, তাহলে আপনি কিভাবে নেবেন? আপনি অবশ্যই সেই সময় একজনকে ফোন দিতে হবে, ফোন দিয়ে তাকে না পাওয়া গেলে, দেখা গেল সে ডিউটিতে নাই কিংবা সে ব্যস্ত আছে, সেই ফোনটা ধরলো না, তখন কি বয়লারটা বিস্ফোরণ হয়ে যাবে? এরকম হতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই যে প্রত্যেকটা বিষয় এগুলা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লিখে রাখতে হবে, যেন যে কেউ, একজন ব্যক্তি সে লেখাপড়া করতে জানে, সে যেন ওই জিনিসগুলা দেখেই ওই মেশিনটা অপারেট করতে পারে, ওই মেশিনটা ইমার্জেন্সি শাটডাউন করতে পারে, ওই মেশিনটা চালু করতে পারে, ওই মেশিনটা বন্ধ করতে পারে। এই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ফলো করতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো, কারণ এটার গুরুত্ব অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। ধরেন আপনি বয়লারটা পরিচালনা করতেছেন, বয়লারটা পরিচালনা করতে করতে হঠাৎ করে দেখলেন যে আপনার বয়লারে পানির লেভেলটা অনেক কমে গেছে, অথবা বয়লার রুমে হঠাৎ করে দেখলেন যে আগুন ধরে গেছে। তো এই যে আগুন ধরে যাওয়া বা একেবারে পানির লেভেল কমে যাওয়া, এইগুলো এক একটা ইমার্জেন্সি সিচুয়েশন। তো এই ইমার্জেন্সি সিচুয়েশন গুলাতে আপনি কিভাবে রেসপন্স করবেন, কিভাবে বয়লারকে সেফটি প্রদান করবেন এবং নিজের সুরক্ষা কিভাবে নিশ্চিত করবেন, এগুলা অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ আমাদের যে বয়লারটা আমরা পরিচালনা করব, এই বয়লারটা হাই রিস্ক একটা মেশিন। এই বয়লারটা যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন তাহলে রিস্ক জিরো। আর যদি আপনি সঠিকভাবে পরিচালনা না করেন, অবহেলা করেন, না জানেন, তাহলে এই ক্ষেত্রে 100% রিস্কই। এই ক্ষেত্রে বয়লারটা বিস্ফোরণ হয়ে গেলে আপনার মারা যাওয়ার প্রবণতাও 100% হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বয়লারে সেফটি প্রদান করতে হবে, ইমার্জেন্সির সময়ে কিভাবে সেই সেফটিগুলো আমরা প্রদান করব সেই জিনিসগুলো জানতে হবে। কারণ একটা জিনিস আপনাকে আমি বলি, আপনি খুব ভালো মোটরসাইকেল চালান, আপনি একেবারে যে জায়গাতে অনেক লোকজন, অনেক যানবাহন থাকে, সেই জায়গাতেও আপনি মোটরসাইকেল চালাইতে পারেন, সেটা সুন্দরভাবে চালাইতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন মানুষ সামনে চলে এসেছেন, এখন আপনি কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। আপনি মোটরসাইকেলটা ক্লাস ছেড়ে দিবেন নাকি ব্রেক ধরবেন নাকি আপনি লাফ দিবেন, কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, একেবারে হতভম্ব হয়ে গেছেন। তাহলে কি হবে? আপনি যত ভালো মোটরসাইকেল চালান না কেন, এই ক্ষেত্রে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দেখা যাবে যে হাত পা ভেঙে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আগেই জানতে হবে যে হঠাৎ করে যদি একজন মানুষ, হঠাৎ করে যদি
একটা পশু বা অন্য কিছু সামনে চলে আসে, তাহলে ওই সময় আপনাকে মিলি সেকেন্ডের মধ্যে কোন কাজ করতে হবে, যদি আপনি এটা মাথায় রাখতে পারেন এবং সেই সময় যদি ওই কাজটা করতে পারেন, তাহলে দেখা যাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে গেছে, অথবা দেখা যাবে যে ক্ষয়ক্ষতি হয়ই নাই। সেম ভাবে বয়লার যখন আমরা পরিচালনা করব, চিলার, জেনারেটর, কম্প্রেসার বা অন্য যে কোনো মেশিন যখন আমরা পরিচালনা করব, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেলে সেইগুলো আমরা কিভাবে করব, হ্যান্ডেল করব, সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে শিখব। এবং শিখার ফলে আমরা যখন এরকম সিচুয়েশনে পড়ে যাব, তখন ওই ক্ষেত্রে আমরা ওই ধরনের বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ। এজ এ ইঞ্জিনিয়ার, এজ এ অপারেটর, এজ এ ম্যানেজার, আপনি যে লেভেলেই থাকেন না কেন, যে কোনো ফ্যাক্টরিতে থাকলে আপনাকে মেইনটেনেন্স রিলেটেড কিছু কাজ করতে হবে, ট্রাবল শুটিং রিলেটেড কিছু কাজ আপনাকে করতেই হবে। এগুলা কেন করা লাগবে? যেহেতু আপনি একটা মেশিন পরিচালনা করতেছেন, ওই মেশিনটা এরকম না যে আজীবন সমানভাবে আউটপুট দিতে থাকবে। পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে সবকিছুই একসময় ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসটা হয়তো বা একদিনে হবে, 100 দিনে হবে, বা 100 বছরে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসই ধ্বংস হয়ে যাবে। তো যেহেতু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার আগ মুহূর্তে কিছু কিছু লক্ষণ দেখা দিবে যে যেইগুলা কাজ আমরা যদি রেগুলার করতে থাকি, বা যেই কাজগুলা হয়ে গেলে ওই কাজগুলা যদি আমরা রিকভার করে ফেলি, বা যেই সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো যদি রিকভার করে ফেলি, সেই ক্ষেত্রে হয়তো বা 10 বছর আগে যেই সমস্যাটা বা যেই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, 10 বছর পরে গিয়ে সেই মেশিনটা নষ্ট হবে। সেই জন্য আমাদের মেইনটেনেন্স করতে হবে। মেইনটেনেন্স কিভাবে করব? ধরেন আপনার বয়লারটার ফিড পাম্প নষ্ট হয়ে গেছে, তো ফিড পাম্পটা তো আর ফেলে দিতে পারবো না, নতুন আরেকটা ফিড পাম্প কিনতে গেলে অনেক টাকা লাগবে। তো সেই জন্য আমরা নতুন একটা ফিড পাম্প কেনার পরিবর্তে ওই ফিড পাম্পের যে জায়গায় সমস্যা হয়েছে সেই সমস্যাটা সমাধান করব, প্রয়োজনে রিপেয়ার করব বা প্রয়োজনে পরিবর্তন করব, করে ওই নির্দিষ্ট সমস্যাটা সমাধান হয়ে গেলে আবারও টোটাল ফিড পাম্পটা আমরা চালাইতে পারবো। সেই জন্য আমরা মেনটেনেন্স করব। এই ফলে আমরা যেহেতু অতিরিক্ত খরচ থেকে বেঁচে যাচ্ছি এবং বড় ধরনের দুর্ঘটনা থেকেও বেঁচে যাচ্ছি, সেই জন্য আমরা রেগুলার মেইনটেনেন্স কিভাবে করব, ব্রেকডাউন মেইনটেনেন্স কিভাবে করব, শিডিউল মেইনটেনেন্স কিভাবে করব, এই জিনিসগুলো আমরা এই ক্লাসে শিখব। এবং হঠাৎ করে যদি ছোট ছোট সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব, এই কোর্সের মাধ্যমে আমরা এই জিনিসগুলোও শিখতে পারবো। আমরা যখন একটা মেশিন পরিচালনা করব, তখন সেই মেশিনটা পরিচালনা কিভাবে হচ্ছে, সেটা কতটুকু আউটপুট দিচ্ছে, সেটা সঠিকভাবে আউটপুট দিচ্ছে কিনা, এবং সেটার সেফটি, তারপরে অন্যান্য প্রোটোকল, সেগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, সেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তো আজকে আমি দেখলাম, দেখার পরে কালকে আর দেখি নাই, পরশুদিন আর দেখি নাই, কারণ আমি মানুষ, আমি অবহেলা করতে পারি, আমি একটু সুযোগ সন্ধানী হতেই পারি। তো যদি আমি এরকম প্রত্যেক দিনই দেখা বাদ দিতে থাকি, তাহলে যেটা হবে, দেখা যাবে যে 1 সপ্তাহ 1 মাস পরে গিয়ে হঠাৎ করে বড় ধরনের দুর্ঘটনা দেখতে পাওয়া গেছে। তো আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি এটা করেছিলে কিনা, ওইটা করেছিলে কিনা। আমি বললাম যে হ্যাঁ করছি, কারণ আমি তো নিজের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বলে দেব যে হ্যাঁ আমি করছি। তো আমি যে করি নাই এর ফলে নষ্ট হয়ে গেছে, এটা আমি আর স্বীকার করলাম না। কিন্তু যদি আমি সঠিকভাবে প্রত্যেক দিনই ইন্সপেকশন গুলা করতাম, প্রত্যেক দিনই সঠিক কাজগুলা করতাম, তাহলে এই ধরনের দুর্ঘটনা হতো না। আবার যদি সামান্য পরিমাণে সমস্যা দেখতে পাওয়া যেত, তাৎক্ষণিকভাবে সমাধান করে ফেলা যেত, তাহলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যেত। সেই জন্য আমরা চেকলিস্ট তৈরি করব, চেকলিস্ট তৈরি করে রেগুলার কোন কাজগুলো হচ্ছে, সেই বয়লারটার যে নেচার, সেই নেচারটা সঠিকভাবে দেখাইতে পারতেছে কিনা, সেটা সঠিকভাবে আউটপুট দিতে পারতেছে কিনা, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করতে পারবো যদি আমরা নিয়মিত চেকলিস্ট ফিল আপ করি। তো এই কোর্সে আমরা এই চেকলিস্টটাও শিখতে পারবো যে কিভাবে চেকলিস্ট তৈরি করে। এরপরে বয়লার যেহেতু আমরা পরিচালনা করব, এই বয়লারের পিছনে একটা খরচ আছে। আপনাকে ইঞ্জিনিয়ার অপারেটর হিসেবে একটা ফ্যাক্টরিতে নেওয়া হবে, আপনাকে বেতন দিতে হবে, আপনাকে সুযোগ সুবিধা দিতে হবে। তাহলে একটা বয়লার পরিচালনার জন্য অনেক টাকা খরচ হবে। এবং এই বয়লারটা যে কিনে আনা হয়েছে, কেন কেনা হয়েছে? ওই কোম্পানির লাভের জন্য। তো লাভ হচ্ছে কিনা সেটা অবশ্যই চেক করতে হবে। চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করব? বয়লারের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করব, যে বয়লারটা সঠিক পরিমাণে ইফিসিয়েন্সি দিচ্ছে কিনা। এই যে আমরা সঠিক পরিমাণে ইফিসিয়েন্সি দিচ্ছে কিনা এটা ক্যালকুলেশন করব, যদি আপনি না বুঝেন যে ইফিসিয়েন্সি কি, ইফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করে, তাহলে তো আপনি করতে পারবেন না। আর আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে, ম্যানেজার হিসেবে এই কাজগুলো আপনাকে করতেই হবে।
সেটা আপনি বয়লারের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করেন, আর জেলারের এফিসিয়েন্সি ক্যালকুলেশন করেন, আর অন্য মেশিনের করেন, আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে করতেই হবে। তো যেহেতু করতে হবে, হয়তোবা আপনি এখন পাচ্ছেন না, আজ থেকে 1 বছর পরে পাবেন, 6 মাস পরে পাবেন। তো যখন আপনাকে এই দায়িত্বগুলো দিতে হবে বা দেওয়া হবে, তখন আপনাকে করতে হবে কাজগুলা। আর কাজ করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে, সেজন্যই এই কোর্সে আপনাকে বয়লারের ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করা, ইফিসিয়েন্সি বাড়ার উপায়, এগুলা শেখানো হবে। একটা বয়লার রেগুলার অডিট করা হয়, একটা বয়লার 1 বছর পর পর মেইনটেনেন্স করা হয়, একটা বয়লারে বিভিন্ন রকম কমপ্লায়েন্সের অডিট আছে, বিভিন্ন রকমের কোম্পানির বা বিভিন্ন রকমের সেফটি রিলেটেড অডিট হয়। তো কোন কোন অডিট একটা বয়লারে হয়, সেই অডিটগুলা কিভাবে ফেস করতে হয়, একটা বয়লার ইন্সপেকশন কিভাবে করতে হয়, বা ইন্সপেকশনের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়, এগুলো আপনাদেরকে শেখানো হবে। যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন ম্যানেজার হিসেবে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার নিজেকেই রেজিস্ট্রেশনের জন্য কল দিতে হবে বয়লার অধিদপ্তরে, আপনার নিজেকেই রেজিস্ট্রেশনের কাগজপাতি জমা দিতে হবে, যখন ইন্সপেক্টররা আসবে তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাদেরকে বয়লারটা খুলে দেখাইতে হবে বা ইন্সপেকশন করাইতে হবে। তো যেহেতু এই কাজগুলো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে করাইতে হবে, একজন অপারেটর হিসেবেও আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, আপনাকে বিভিন্ন রকম কাজ করতে হবে ইন্সপেকশনের সময়। তো সেই কাজগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কি কি করতে হবে মূলত। একটা বয়লার যখন পরিচালিত হয় তখন বয়লার দিয়ে কালো ধোঁয়া বের হয়, সাদা ধোঁয়া বের হয়, বয়লারের পানিগুলো আমরা প্রকৃতিতে ছেড়ে দিই। তো এর ফলে আমাদের প্রকৃতি দূষিত হয় কখনো কখনো, এবং কখনো কখনো এই দূষণের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রকৃতি যেহেতু আমরা দূষণ করলে আমরা এই জায়গা থেকে নিজেরাই ভুক্তভোগী হব, আমাদের শিশু সন্তান যারা পরবর্তী প্রজন্মে আসবে তাদের ক্ষেত্রে আরো বড় ধরনের ঝুঁকি তৈরি হবে এর ফলে। তো সেই জন্য এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা বুঝবো, যে আমরা পানিগুলা কিভাবে পরিষ্কার করব, পানির যে স্লাজ তৈরি হবে সেই স্লাজগুলা কোথায় ফেলবো, কিভাবে ফেলবো, এবং কালো ধোঁয়া কতটুকু বের করতে পারবো, কতটুকু হইলে আমাদের নিজেদের ক্ষতি হবে, এই জিনিসগুলো আমরা শিখবো। আপনি একজন ইঞ্জিনিয়ার হন, অপারেটর হন, ম্যানেজার হন, যে কোনো পর্যায়ে থাকেন না কেন, টিম ওয়াইজ আপনাকে কাজ করতে হবে। আপনি এককভাবে কোনো কাজ করতে পারবেন না। যদি এটাই সম্ভব হতো তাহলে কোম্পানির মালিক শুধুমাত্র বলতো যে আমি এই কম্পিউটার নিয়ে বসে থাকবো, সব কাজ অটোমেটিক হবে, আমি কম্পিউটার টিপবো, সব কাজ হতে থাকবে, মাস শেষে আমি কোটি কোটি টাকা প্রফিট করবো, কারণ কোনো ওয়ার্কারকে আমার টাকা দেওয়া লাগবে না। যেহেতু মালিক একা করতে পারবে না, যেহেতু আপনাকে হায়ার করবে কাজের জন্য, সেই ক্ষেত্রে আপনাকেও ওই মালিকের পক্ষ থেকে অন্যান্য মানুষের সাথে সমন্বয় করে বিভিন্ন কাজ করতে হবে। তো কাজ করার ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে টিম ম্যানেজমেন্ট না বুঝেন, যদি আপনি একজন ইঞ্জিনিয়ার বা দায়িত্বরত ব্যক্তি হিসেবে কিভাবে টিমকে ম্যানেজমেন্ট করতে হবে এটা না বুঝেন, তাহলে আপনি সঠিকভাবে আউটপুট নিতে পারবেন না তাদের থেকে, এবং বছর শেষে দেখা যাবে যে আপনার নিজের ভুলের কারণে তারা আপনার সম্বন্ধে ম্যানেজারের কাছে কমপ্লেন করতেছে, তারা আপনার সম্বন্ধে জিএম স্যারের কাছে কমপ্লেন করতেছে, বছর শেষে আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনাকে ওই চাকরি থেকে চলে যাওয়া লাগতেছে, এমন একটা গেরাগলে পড়ে যাচ্ছেন। সেই জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে টিম ম্যানেজমেন্ট শিখা। এখানে আমরা টিম ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা দিব আপনাদেরকে, এবং আমরা আপনাদেরকে কস্ট অ্যানালাইসিস সম্বন্ধে বুঝাবো, যে কিভাবে একটা বয়লারের কস্টিং করবেন, আপনি একদিনের হিসাব কিভাবে বের করবেন, 1 মাসের হিসাব কিভাবে বের করবেন, 1 বছর পরে হিসাব কিভাবে করবেন, কিভাবে আপনি ম্যানেজমেন্টকে রিপোর্ট তৈরি করে দিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং আপনারা যখন আপনাদের জায়গা থেকে কোনো একটা জায়গাতে সিভি প্রদান করবেন, ইন্টারভিউ দেওয়ার জন্য অবশ্যই সিভি প্রদান করবেন। এখানে একটা কোর্স করেছেন, কোর্স করার পরে যতটুকু ইমপ্রুভমেন্ট হোক তারপরে আপনি সেটা সিভিতে অ্যাড করবেন, করার পরে কোনো একটা ফ্যাক্টরিতে পাঠাবেন বা কোনো একটা এইচআর ম্যানেজারকে পাঠাবেন। সেই জন্য তখন আপনি কিভাবে সিভিটা তৈরি করে পাঠাবেন, কিভাবে পাঠাইলে আপনার ইন্টারভিউ বোর্ডে কল পাওয়ার সুবিধা বেড়ে যাবে বা সুযোগ বেশি হবে, এবং কোথায় গিয়ে আপনি মূলত এইচআর অফিসার, এইচআর ম্যানেজারদেরকে পাবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই টোটাল 26টা ক্লাসে যেই কথাগুলো বললাম, 26 দিনে আলাদা আলাদা ভাবে আপনাদেরকে গুছিয়ে শেখানোর চেষ্টা করব। আশা করব আমি যে আপনারাও এই কোর্সে যারা জয়েন করেছেন তারা প্রত্যেকেই প্রত্যেকটা টপিক সুন্দরভাবে শিখে, সুন্দরভাবে বুঝে
তারপরে বাস্তব জীবনে গিয়ে চাকরির ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে যে কোনো জায়গাতে হতে পারে, সেটা চাকরি হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, আপনি এই জিনিসগুলা কাজে লাগাইতে পারবেন। তাহলে মূলত আমি আমার জায়গা থেকে নিজেকে সাকসেস মনে করব, এবং আপনারা যদি নিজেরা সাকসেস হইতে পারেন সেইটা আমার জন্য আনন্দের বিষয় হবে। এই ছিল মূলত আমাদের টোটাল যে 1 মাসের ক্লাস মডিউল, এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে শেখানোর যে আকাঙ্ক্ষা সেইটা।